আসসালামু আলাইকুম। আমাদের জীবনটা যদি ভিডিও গেমের মতো হতো তাহলে কতই না ভালো হতো। বারবার সুযোগ পেতাম নিজেদের ভুলটাকে শুধরানোর জন্য। আজ আমি আপনাদের জন্য এমন এক মেয়ের গল্প নিয়ে হাজির হয়েছি যার জীবনটা ভিডিও গেমের মতো হয়ে গিয়েছিল। তো চলুন আর দেরি না করে এই ইন্টারেস্টিং কনসেপ্টের মুভির কাহিনী জানা যাক। গল্প শুরু হয় 2017 সালের ডিসেম্বর মাসে গুরুগ্রাম নামের এক জায়গায়। একটি নির্জন বাড়ির সামনে একজন ডেলিভারি ম্যান এসে থামে। মেয়েটি তার পার্সেলটি নেয় এবং বাড়ির ভেতরে ঢুকে যায়। তখন মনে হয় কিছু একটা গর্জন করতে করতে তার বাড়ির দিকে ছুটে যাচ্ছে। মেয়েটি ব্যাপারটা জানতো না, তাই তো সে নিশ্চিন্তে তার খাবার বের করে টিভি দেখতে দেখতে খেতে থাকে। আর এরপর সে ওয়াশরুমে যায় গোসল করার জন্য। তখনই কেউ একজন মেয়েটির বাড়ির ভেতরে যায় এবং শোবার ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মেয়েটি গোসল করে বের হয় এবং এক সময় ঘুমিয়ে পড়ে। হঠাৎই কোনো এক অজানা কারণে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথেই সে তার সামনে কাউকে দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। আর এরপর দেখা যায় মেয়েটির হাত কেউ রশি দিয়ে বেঁধে রেখেছে, তার মাথা পলিথিন দিয়ে বেঁধে রাখা। সে নিঃশ্বাস নিতে না পেরে প্রচন্ড ছটফট করছিল। ছটফট করতে করতে এক সময় সে নিথর হয়ে যায়। আর এরপর ছুরি দিয়ে জবাই করার শব্দ শোনা যায়। দেখা যায় মেয়েটির মাথা নিচে পড়ে আছে এবং শরীর চেয়ারের সাথে বাঁধা। খুনি মেয়েটির শরীরে আগুন জ্বালিয়ে দেয় এবং তার মাথাটি ফুটবলের মতো লাথি মারে। এখানে খুনির চেহারা দেখা যায় না ঠিকই, তবে দেখে মনে হয় ওই মেয়েটির প্রতি তার প্রচন্ড ক্ষোভ রয়েছে, অথবা সে মানসিক বিকারগ্রস্ত কেউ। এরপর আমরা টিভিতে একটি খবর দেখতে পাই যেখানে বলা হচ্ছিল যে শহরে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, যে কিনা নৃশংসভাবে মেয়েদেরকে মেরে ফেলছে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা স্বপ্না নামের একজনকে দেখতে পাই, যে কিনা জগিং করছিল। স্বপ্না তার প্রতিদিনের নিয়ম মাফিক জগিং করে বাড়ি ফিরে আসে। তার গৃহকর্মী কালাম্মা তাকে নাস্তা করতে দেয়। স্বপ্না পেশায় একজন গেম ডেভেলপার ছিল, যার কাজ হলো গেম তৈরি করা। স্বপ্না গুরুগ্রামে ছোট্ট একটি চমৎকার বাড়িতে একাই থাকতো। তার কাজ গেম বানানো এবং গেম খেলা। ঘরটিকেও সে গেমের থিমেই সাজিয়েছে। তার পরিবার বলতে এখানে তার গৃহকর্মী কালাম্মা এবং তার দারোয়ান আনোয়ার আছে। কালাম্মা স্বপ্নার সম্পূর্ণ খেয়াল রাখে, তার দেখভাল করে। স্বপ্না যখন নাস্তা করছিল তখন কলিং বেল বেজে ওঠে। কালাম্মা গিয়ে দেখতে পায় দারোয়ানের সাথে এক ইলেকট্রিশিয়ান আছে। স্বপ্নার বাড়ির জেনারেটর অনেকদিন ধরেই নষ্ট, তা ঠিক করতে লোকটি এসেছিল। কালাম্মা তাকে জেনারেটরের ঘরে নিয়ে যায় এবং বলে এর আগে আরো দুজন ইলেকট্রিশিয়ান এখানে এসেছিল, তবে তারা জেনারেটর ঠিক করতে পারেনি। এরপর কালাম্মা যায় স্বপ্নার ঘরে। স্বপ্না তার কাজে ব্যস্ত ছিল। কালাম্মা লুকিয়ে তার ঘর পরিষ্কার করার চেষ্টা করে। স্বপ্না দেখে ফেলে এবং বলে তার ঘর সে নিজেই পরিষ্কার করবে। কালাম্মা তাও চেষ্টা করে। কালাম্মা বলে নতুন বছর আসছে, তাই সবকিছু পরিষ্কার করার প্রয়োজন। কিন্তু স্বপ্না তাকে কিছুই ধরতে দেয় না। ঘরের কোথায় কি রাখতে হবে তা একমাত্র স্বপ্নাই জানে। আমরা দেখতে পাই স্বপ্নার হাতে একটি গেমার থিমের ট্যাটু রয়েছে। হঠাৎ ট্যাটুর জায়গাটা প্রচন্ড ব্যথা করতে থাকে এবং জ্বলতে শুরু করে। কালাম্মা বলে স্বপ্না প্রায় 1 বছর হয়ে গিয়েছে ট্যাটু করিয়েছে, এখন ব্যথা হওয়ার কথা নয়। স্বপ্নাও এর কারণ বুঝতে পারছিল না। সেইখানে পানি দিয়ে এবং ঔষধ দিয়ে ব্যথাটা কিছুটা কমায়। রাতে দেখা যায় স্বপ্না গেম খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছে। বোঝা যায় স্বপ্নার জীবনে গেম ছাড়া আর কিছুই নেই। সকালে কালাম্মা এসে স্বপ্নাকে ঘুম থেকে জাগায়। কালাম্মা তাকে উঠে যাওয়ার তাড়া দিলেও সে আবারও গেমস নিয়ে বসে পড়ে। স্বপ্না সারাক্ষণই প্যাকম্যান নামক একটি গেম খেলে। সেখানে সে প্রায় হাই স্কোর করে এবং তা কাগজে লিখে রাখে, মানে সে খুব সিরিয়াসলি এই গেমটি খেলে। কালাম্মা তাকে সকাল সকাল গেম নিয়ে বসতে মানা করলেও স্বপ্না তা শোনে না। এক সময় গেম রেখে স্বপ্না উঠে যায় শাওয়ার নিতে। ওয়াশরুমে হেয়ার ড্রায়ার না থাকায় সে স্টোর রুমে যায় তা খুঁজতে। স্টোর রুমের বাল্ব ফিউজ থাকায় সেখানে অন্ধকার ছিল। এই অন্ধকার দেখে স্বপ্না প্রচন্ড ভয় পেয়ে যায়। তার অতীতের কোনো এক স্মৃতি তার সামনে চলে আসে, যেখানে কেউ একজন তাকে বেঁধে রেখেছিল। সে চিৎকার করে কালাম্মাকে ডাকতে থাকে। কালাম্মা এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু স্বপ্না ভয়ে থরথর করে কাঁপছিল। এতে করে আমরা বুঝতে পারি স্বপ্না অন্ধকারে প্রচন্ড ভয় পায় এবং এর পেছনে তার খারাপ কোনো স্মৃতি রয়েছে।
কালাম্মা কোনো মতে তাকে শান্ত করে ঘরে নিয়ে আসে। স্বপ্না এখানে সাইকিয়াট্রিস্টের কাছে কল করে এবং তার অ্যাপয়েন্টমেন্ট নেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা স্বপ্না এবং কালাম্মাকে সাইকিয়াট্রিস্টের কাছে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে স্বপ্না আগে থেকে এই সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নিত, অর্থাৎ সে অনেকদিন ধরেই মানসিক অসুস্থতায় ভুগছে। স্বপ্না তার সাইকিয়াট্রিস্টকে আজকের সব ঘটনা খুলে বলে। সবটা শুনে সাইকিয়াট্রিস্ট জিজ্ঞাসা করে যে এরকম শেষবার কবে হয়েছিল। স্বপ্না উত্তরে বলে যে 1 বছর আগে, আর তখন থেকেই সেই সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়েছে। এখানে সাইকিয়াট্রিস্ট জিজ্ঞাসা করে যে তার কি কাজের চাপ কিংবা ডেডলাইনের তাড়া আছে কিনা। স্বপ্না বলে এমন কিছুই নেই, বরং ইদানিং তার কাজ খুব ভালো যাচ্ছে। ডাক্তারের পর তার ঘুম সম্পর্কে জিজ্ঞাসা করে। স্বপ্না উত্তর দেওয়ার আগেই কালাম্মা বলে স্বপ্না একেবারেই ঘুমায় না, রাত জেগে গেমস খেলে। ডাক্তার এখানে কালাম্মাকে জিজ্ঞাসা করে যে স্বপ্নার যখন প্যানিক অ্যাটাক হয়েছিল তখন কালাম্মা কোথায় ছিল। উত্তরে কালাম্মা বলে সে স্বপ্নার ঘরেই ছিল, ঘর পরিষ্কার করছিল নিউ ইয়ার উপলক্ষে। সব কথা শুনে ডাক্তার বলে সে স্বপ্নাকে একটি ভার্চুয়াল রিয়েলিটি থেরাপি দিতে চায়। স্বপ্না প্রথমে দ্বিধায় পড়ে যায়, পরবর্তীতে কিছুক্ষণ চিন্তা করে সে এই সেশনের জন্য রাজি হয়ে যায়। ডাক্তার স্বপ্নাকে ভার্চুয়াল রিয়েলিটির ডিভাইসটি পরিয়ে দেয়। স্বপ্নার চোখের সামনে ভার্চুয়াল একটি ঘর আসে, যে ঘর আলোতে ঝলমল করছিল। ডাক্তার বলে এটি হচ্ছে লেভেল 1 ঘর, এরপর লেভেল 2 ঘরে আলো অনেক কম থাকবে, আর লেভেল 3 ঘরে একদমই অন্ধকার থাকবে। স্বপ্নাকে একে একে লেভেলগুলো পার করে যেতে হবে। স্বপ্না লেভেল 2 ঘরে গিয়ে থমকে যায়, আর সামনের দিকে এগোতে চায় না। ডাক্তার তাকে বলতে থাকে গতবার সে লেভেল 2 ঘরে আসতে পারেনি, এবার সে চেষ্টা করলে লেভেল 3 তে যেতে পারবে। স্বপ্না ধীরে ধীরে লেভেল 3 তে যায়। পুরো ঘরটি অন্ধকার হয়ে গেলে স্বপ্না ভীষণ ভয় পেয়ে যায়। সে অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে। ডাক্তার তাকে ডাকতে থাকে, কিন্তু সে ডাক্তারের কোনো কথাই শুনে না। তার অস্বস্তি বাড়তে থাকে এবং একসময় আর সহ্য করতে না পেরে স্বপ্না ভার্চুয়াল চশমাটি খুলে ফেলে। তার ধাতস্থ হতে অনেকটা সময় লেগে যায়। স্বপ্না স্থির হলে ডাক্তার তাকে বলে স্বপ্না আজ যা এক্সপিরিয়েন্স করলো তা শুধুমাত্র অন্ধকারে ভয় পায় বলে না, এর পেছনে আরো বড় কারণ আছে। প্রিয়জনকে হারালে বা বড় কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষ এমনটা অনুভব করে। সেই সাথে যে সময় ওই দুর্ঘটনা ঘটেছিল ওই সময় এগিয়ে আসাতে তার এই খারাপ লাগাটা আরো বেশি বেড়ে যায়, আর এমন সব কর্মকাণ্ড করতে থাকে যাতে করে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এই ধরনের রোগকে বলে অ্যানিভার্সারি রিয়াকশন। স্বপ্নার সাথে এমনটাই হচ্ছে। গত বছর 31 ডিসেম্বরে তার সাথে খুব ভয়ানক একটি ঘটনা ঘটেছিল। ডিসেম্বর আসতেই তার ভেতরে স্বভাবতই অস্থিরতা চলে আসে। কালাম্মা যখন বলে নতুন বছর আসছে তাই এই ঘরটি পরিষ্কার করতে হবে, তখন নতুন বছর শব্দটি শুনেই তার সাবকনসিয়াস মাইন্ড ট্রিগার হয়ে যায়। তার অ্যানিভার্সারি রিয়াকশন শুরু হয়। স্বপ্না জিজ্ঞাসা করে সে এখন কি করবে। ডাক্তার বলে তার খুব বেশি কিছু করার প্রয়োজন নেই, তাকে এখন যা করতে হবে তা হলো তাকে জনসম্মুখে যেতে হবে। অনেক মানুষের ভিড় আছে, এমন জায়গায় তাকে থাকতে হবে যাতে করে সে একাকী বোধ না করে। ডাক্তার তাকে তার বাবা মার কাছে যাওয়ার পরামর্শ দেয়, তবে পরামর্শটি স্বপ্নার ভালো লাগে না। তার মুখ কালো হয়ে যায়। সে বলে তার অনেক কাজের চাপ আছে। ডাক্তার বলে সে যদি অফিসে কাজ করতো তাহলে কোনো সমস্যা হতো না, সেখানে অনেক লোক ছিল, কিন্তু যেহেতু সে ঘরে বসে কাজ করে তাই এই একাকিত্ব তার জন্য খুবই খারাপ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এজন্যই স্বপ্নার উচিত তার বাবা মার কাছে গিয়ে কিছুদিন থেকে আসা। এছাড়াও ডাক্তার বলে সে শুনেছে স্বপ্নার বাবা মা তার সাথে যোগাযোগ করতে চাইছে, তাদের সাথে যোগাযোগ করার এখনই সবচেয়ে ভালো সময়। ডাক্তারের পরামর্শ শুনে স্বপ্না এবং কালাম্মা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে স্বপ্না আবারও গেম খেলতে বসে যায়। তখন কালাম্মা এসে বলে তার বাবা বারবার কল দিচ্ছে এবং জিজ্ঞাসা করছে আগামীকাল দেখা করতে আসবে কিনা। স্বপ্না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে বলে ব্যাপারটাকে এড়িয়ে যেতে চায়, তবে কালাম্মা তাকে জোর করতে থাকলে সে কালাম্মাকে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে। এরপর সে দারোয়ান আনোয়ার মিয়াকে কফি তৈরি করে দেয় এবং ঘরে এসে শুয়ে পড়ে। স্বপ্না তার ঘরে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। ওই রাতে সে স্বপ্ন দেখে একটি দোকানে সে ট্যাটু করতে গিয়েছে। সেই দোকানে কাস্টমারদের অনেকগুলো ছবি লাগানো আছে। সেখানে ওই মেয়েটিরও ছবি লাগানো ছিল যাকে আমরা প্রথম দৃশ্যে খুন হতে দেখেছিলাম। মেয়েটিকে দেখে চমকে স্বপ্নার ঘুম ভেঙে যায়। এখানে তার হাতের সাথে ধাক্কা লেগে টেবিলটি পড়ে যায়, যার ফলে পুরো ঘর অন্ধকারে ছেয়ে যায়।
স্বপ্না চমকে সেখান থেকে সরতে গেলে তাড়াহুড়োয় তার হাত কেটে যায়। সে কোনো মতে ওয়াশরুমে গিয়ে আলো জ্বালালে তার সেই ট্যাটুর জায়গাটিতে আবারও জ্বলতে শুরু করে। পরদিন কালাম্মা যখন স্বপ্নাকে ব্যান্ডেজ করে দিচ্ছিল তখন টিভিতে খবর দেখা যায় যে শহরে এক সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে, যে কিনা মেয়েদের মাথা কেটে খুন করে। 1 বছর আগেও এই খুনি আমরুথা নামের এক মেয়েকে খুন করেছিল। কালাম্মা এবং স্বপ্না সেই খবরটি দেখছিল। ওই মেয়েটির বাড়ি তার বাড়ির খুবই কাছে ছিল। হঠাৎই স্বপ্নার হাতের ট্যাটুতে আবারও প্রচন্ড জ্বলতে শুরু করে। স্বপ্না সহ্য করতে না পেরে ওই ট্যাটুর দোকানে যায় যেখান থেকে সেই ট্যাটুটি করিয়েছিল। সেখানে সে বর্ষাকে খুঁজে বের করে। বর্ষাই স্বপ্নাকে ট্যাটুটি করিয়ে দিয়েছিল। এখানে বর্ষা যেন স্বপ্নাকে দেখে কিছুটা চমকে ওঠে। স্বপ্না যখন তার ট্যাটুর যন্ত্রণার কথা বলে তখন বর্ষা বলে তার 1 বছর হয়েছে ট্যাটু করার। যদি কোনো সমস্যা হওয়ারই থাকতো তাহলে সাথে সাথেই রিয়াকশন দেখা দিত। তার এই জ্বলা পোড়া ট্যাটুর জন্য নয়, এজন্যই স্বপ্নার বরং ডাক্তার দেখানো উচিত। স্বপ্না যখন চলে আসছিল তখন বর্ষা তাকে থামায় এবং বলে তার স্বপ্নার সাথে কিছু কথা আছে। বর্ষাকে দেখে মনে হয় সে কিছুটা অস্বস্তিতে আছে। ধীরে ধীরে বর্ষা বলে বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, যখন কারোর প্রিয়জন মারা যায় সে প্রিয়জনের দেহের ছাই থেকে কালি তৈরি করে অনেকেই নিজের শরীরে ট্যাটু করে রাখে। এতে মনে হয় তার প্রিয়জন যেন সব সময় তার সাথেই আছে। একে বলা হয় মেমোরিয়াল ট্যাটু। 1 বছর আগে স্বপ্না যখন ট্যাটু করতে এসেছিল তখন তার কিছুক্ষণ আগেই একজন মহিলা মেমোরিয়াল ট্যাটু করার জন্য তার প্রিয়জনের ছাই নিয়ে এসেছিল। ওই মুহূর্তে বর্ষা ভুল করে ওই মহিলার আনা ছাইগুলো স্বপ্নার ট্যাটুর কালিতে মিশিয়ে দেয়, অর্থাৎ স্বপ্নার ট্যাটুতে অন্য কারোর ছাই আছে, যা জেনে স্বপ্না প্রচন্ড রেগে যায়। অন্য কারোর শরীরের অংশ তার শরীরে আছে এটা সে কোনো মতেই মেনে নিতে পারছিল না। বর্ষা স্বপ্নাকে বুঝিয়ে বলে যেটা খুবই সামান্য পরিমাণে আছে এবং এর জন্য তার কোনো ক্ষতি হওয়ার কথা নয়। তার হাতের জ্বলনি ওই ছায়ের জন্য হচ্ছে না। সে অনেকগুলো মেমোরিয়াল ট্যাটু করেছে, তাই সে এই ব্যাপারে খুব ভালো করেই জানে। স্বপ্না রেগে মেগে সেখান থেকে চলে যায়। সে বাড়ি ফিরে কালাম্মাকে সব খুলে বলে। কালাম্মা বলে এগুলো সামান্য ছাই ছাড়া আর কিছুই নয়, এসব কিছু খুব দ্রুতই ঠিক হয়ে যাবে, তার জীবন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এছাড়া তার সাথে এই কাণ্ড যে ঘটিয়েছে সে বর্তমানে জেলে আছে, সে তার শাস্তি ভোগ করছে। তখনই স্বপ্না চিৎকার করে বলে সে জেলে থাকলে কি তার জীবন আগের মতো হয়ে যাবে? পুরো পৃথিবী যখন নিউ ইয়ারের আনন্দ করবে তখন সে ভয় পেয়ে ঘরের কোনায় বসে থাকবে। একে কি বলে ঠিক হয়ে যাওয়া? এখন অতীতে যে স্বপ্নার সাথে কি হয়েছিল সেই ব্যাপারে আমরা কিছুই জানি না। আপাতত আমরা স্বপ্নাকে দেখতে পাই যে কিনা হাত কেটে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। তবে হঠাৎই তার হাতে জ্বলা শুরু হলে সে কিছুই করতে পারে না। সে তখনই কল করে স্কিন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়। সে ডাক্তারের কাছে যায় এবং ট্যাটু রিমুভ করার ব্যবস্থা নেয়। তবে যতবারই সে ট্যাটু রিমুভ করতে যাবে ততবারই প্রচন্ড ব্যথায় তার হাত কেঁপে ওঠে। ডাক্তার কিছুক্ষণের জন্য ব্রেক নিতে বলে। স্বপ্না তখন কফি খেতে যায়, যেখানে দুজন ছেলে তাকে দেখে বলতে থাকে যে এই মেয়েটি সেই নিউ ইয়ারের ভিডিওর মেয়েটি। দুজন স্বপ্নাকে নিয়ে হাসাহাসি করতে থাকে এবং বাজে ইঙ্গিত করতে থাকে। স্বপ্না যখন উঠে যায় তখন দেখে ছেলে দুটো তারই নগ্ন ছবি দেখছে। এইসব কিছু দেখে স্বপ্না তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে। আমরা বুঝতে পারি 1 বছর আগে 31শে ডিসেম্বর রাতে যখন স্বপ্না ট্যাটু করে ফিরছিল তখন তাকে কিছু ছেলেরা তুলে নিয়ে যায় এবং তার সাথে খুবই খারাপ কিছু করে। ওই ঘটনার পর তার বাবা মা তার পাশে এসে দাঁড়াবে কি উল্টো তাকেই কথা শোনাতে থাকে। তারা এই ঘটনার পেছনে স্বপ্নাকেই দায়ী করে। এই কারণেই স্বপ্না তাদের কাছ থেকে দূরে থাকে। সেই সাথে ওই খারাপ ছেলেগুলো শুধুমাত্র তার সাথে খারাপ কাজ করেই শান্ত থাকেনি, বরং তার নগ্ন ছবি তুলে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। আর এটাই কারণ ছিল স্বপ্না লোকালয়ে যেত না। এমনকি সে তার অফিস থেকেও ওয়ার্ক ফ্রম হোমের পারমিশন নিয়ে নেয় এবং বাড়িতে থেকেই কাজ করতে শুরু করে। এখন ওই দিন স্বপ্না বাড়িতে ফিরে প্রচন্ড কাঁদতে থাকে আর এরপর সে দ্বিতীয়বার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। তখন কালাম্মা এসে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু স্বপ্না তা শোনে না। ওই মুহূর্তে হঠাৎ করে ঘরটি অন্ধকার হয়ে যায়, যার ফলে স্বপ্নার আতঙ্ক শুরু হয়ে যায়। কালাম্মা কোনো মতে দরজা ভেঙে লাইট নিয়ে আসে। সে স্বপ্নাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। পরদিন আবারও তারা ওই সাইকিয়াট্রিস্টের কাছে যায়। তারা যখন সাইকিয়াট্রিস্টের অফিসের বাইরে অপেক্ষা করছিল তখন কালাম্মা বলে স্বপ্নার মা ফোন করেছে এবং বলেছে বিকেলে আসবে।
ইন্টারনেটে সে কোনো একটা ছবি দেখেছে এবং তা নিয়ে কথা বলার জন্যই সে আসবে। একথা শুনে স্বপ্না থমকে যায়। সে বুঝতে পারে তার মা কি ছবি নিয়ে কথা বলার জন্য আসতে চাইছে। তাই তো সে কালাম্মাকে সেখানে বসিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এক সময় সে একটি খোলা বারান্দায় যায় এবং বারান্দা থেকে লাফিয়ে পড়ে। সঠিক সময় সেখানে একটি গাড়ি চলে আসে। স্বপ্না গাড়ির উপরে গিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে স্বপ্নাকে তার বাড়িতে দেখা যায়। সে হুইল চেয়ারে বসেছিল। তার দুটি পা ভেঙে গিয়েছিল। সেই সাথে তার শরীরও খুব খারাপভাবে আহত হয়েছিল। শুধুমাত্র গাড়ির উপর পড়ায় তার জীবন বেঁচে গিয়েছে। সে আবারও তার ঘরে বন্দি জীবন কাটাতে শুরু করে। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। সাইকিয়াট্রিস্টও প্রতিনিয়ত তার বাড়িতে এসে তাকে থেরাপি দেয়, তবে এতেও কোনো লাভ হয় না। সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যায়, তবে কালাম্মার জন্য পারে না। কালাম্মা তাকে খুবই যত্ন করতে থাকে, তার দেখভাল করে। সে ব্যান্ডেজ দিয়ে তার ট্যাটুটি ঢেকে দেয়। একদিন তার সাথে অপরিচিত কেউ একজন দেখা করতে আসে। স্বপ্না কালাম্মাকে বলে সে কারোর সাথে দেখা করতে চায় না, তবে কালাম্মা বলে তারা শুধুমাত্র তার সাথে দেখা করতে অনেক দূর থেকে এসেছে। এ কথা শুনে স্বপ্না রাজি হয়ে যায়। মূলত মুভির প্রথমে দেখানো আমরুথার মা তার সাথে দেখা করার জন্য এসেছিল, সেই আমরুথা যাকে নির্দয়ভাবে মারা হয়েছিল। আমরুথার মা এখানে স্বপ্নাকে একটি পেন ড্রাইভ দেয়। এটি আমরুথার তার মাকে পাঠানো শেষ ভিডিও ছিল, যেখানে আমরুথা তার মাকে বলেছিল যে বাড়ি ফিরে সে তার মাকে নিয়ে ট্যাটু করাতে যাবে। তার মা যেন এবার কোনো চিটিং না করে এবং ঠিকঠাকভাবে ট্যাটু করায়। আমরুথা আর কখনোই বাড়ি ফিরে আসেনি। মেয়ের শেষ ইচ্ছা পূরণ করতে আমরুথার মা ট্যাটু করানোর জন্য সেই ট্যাটু পার্লারে যায়, যেখানে স্বপ্না ট্যাটু করিয়েছিল। এখান থেকে সে মেমোরিয়াল ট্যাটুর ব্যাপারে জানতে পারে এবং তার মেয়ের ছাই দিয়ে ট্যাটু করানোর সিদ্ধান্ত নেয়। তবে কালই অদল বদল হয়ে যাওয়ার কারণে এখন স্বপ্নার হাতে আমরুথার ছাই রয়েছে। এ কারণেই আমরুথার মা তাকে দেখতে এসেছে। সে আসলে তার মেয়েকে দেখার জন্য এখানে এসেছে। এখানে আমরুথার মা তার মেয়ের গল্প স্বপ্নাকে শোনায়। আমরুথা তিনবার ক্যান্সার থেকে ভালো হয়েছে। সে খুবই সাহসী একজন মেয়ে এবং একজন সত্যিকারের ফাইটার। সে যতবারই ক্যান্সার থেকে ভালো হয়েছে ততবারই একটি করে ট্যাটু করিয়েছে। আর এরপর আমরুথার মা স্বপ্নাকে একটি কার্ড দেয় এবং বলে এই কার্ডটি সে আমরুথাকে প্রথমবার ক্যান্সার থেকে ভালো হওয়ার খুশিতে দিয়েছিল। সে চায় এটি এখন স্বপ্নার কাছে থাকুক। এরপর আমরুথার মা স্বপ্নার হাতে ট্যাটু ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে। আমরুথার মা স্বপ্নাকে বলে সে যেন নিজের জীবনকে আরেকবার সুযোগ দেয়। আমরুথার গল্প শুনে স্বপ্না বেশ অনুপ্রাণিত হয়। তাই তো আমরুথার মা সেখান থেকে চলে গেলে স্বপ্না তার ডার্মাটোলজিস্টকে কল দেয় এবং তার ট্যাটুটি মুছে ফেলার সেশনটি ক্যান্সেল করে দেয়। অর্থাৎ সে এখন থেকে আমরুথাকে হাতে নিয়েই বেঁচে থাকবে। অনেকদিন পর সে আবারও তার প্রিয় প্যাকম্যান ভিডিও গেমটি খেলতে থাকে। কালাম্মা আসলে তাকে অবাক করে দিয়ে স্বপ্না বলে তারা পরদিন বাড়িতে যাবে। কালাম্মা যেন সব গোছগাছ করে নেয়। একথা শুনে কালাম্মা ভীষণ খুশি হয়ে যায় এবং গোছগাছ করতে শুরু করে। স্বপ্না বসে বসে গেম খেলছিল। হঠাৎই তার মনে হয় কে একজন বাইরে থেকে তার উপর নজর রাখছে। স্বপ্না তা খেয়াল করে না। গেম খেলতে খেলতে এক সময় স্বপ্না ঘুমিয়ে পড়ে। দুঃস্বপ্ন দেখে স্বপ্নার ঘুম ভেঙে যায় এবং সে বাইরে বিকট এক শব্দ শুনতে পায়, যেন কিছু একটা ভেঙে পড়েছে। সে কালাম্মাকে বলে বাইরে গিয়ে চেক করতে। কালাম্মা যায় এবং বলে বাইরে কেউই নেই। কেউ যে নেই তা নিশ্চিত হওয়ার জন্য কালাম্মা কয়েকবার আনোয়ারকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু সেখানে কাউকেই দেখা যায় না, এমনকি আনোয়ারকেও না। স্বপ্না তখন লক্ষ্য করে ঘড়িতে 11টা বাজার অ্যালার্ম হচ্ছে। তখন আবারও প্রচন্ড শব্দ হয়। স্বপ্না কালাম্মাকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু কালাম্মা কোনো জবাব দেয় না। তাই তো সে হুইল চেয়ার নিয়ে বাইরে এসে দেখতে পায় দরজা সম্পূর্ণ খোলা এবং কালাম্মা কোথাও নেই। সে ভয়ে ভয়ে দরজার সামনে যায়, কিন্তু কাউকেই দেখে না। সে পুরো ঘর ঘুরে কালাম্মাকে খুঁজতে থাকে। তখন বাইরে আবারও শব্দ হলে সে জানালার সামনে যায় এবং কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তখনই ছুটে আসে ফোন নেওয়ার জন্য এবং পুলিশকে খবর দেওয়ার জন্য, কিন্তু ওই মুহূর্তে পুরো ঘরের বাতি নিভে যায়। ফলে সে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। অন্ধকারে হুইল চেয়ার চালানোর সময় স্বপ্না হুইল চেয়ার থেকে পড়ে যায়। তার আর নড়ার ক্ষমতাও থাকে না। সে তার হাতের একটি জায়গায় 3টি ট্যাটু দেখতে পায়, ঠিক যেমনটা আমরুথার হাতে ছিল। এমন সময় সেই খুনি তলোয়ারের মতো অস্ত্র নিয়ে ভেতরে আসে। সেই খুনি স্বপ্নার গলা কেটে ফেলে এবং তার হাতের ট্যাটুতে ছিটকে পড়ে রক্ত। আতঙ্কে স্বপ্নার ঘুম ভেঙে যায়। অর্থাৎ স্বপ্না এতক্ষণ যাবৎ সবকিছু স্বপ্নে দেখছিল।
এমন সময় বাইরে শব্দ হয়। স্বপ্না কালাম্মাকে ডাকতে থাকে। ওই মুহূর্তে হঠাৎই ঘড়িতে 11টার অ্যালার্ম বাজতে শুরু হয়। অর্থাৎ স্বপ্না যা যা দেখেছিল তা আবারও ঘটছে। এতে করে স্বপ্না ভীষণ চমকে যায়। সে কালাম্মাকে বারবার নিষেধ করে দরজা খুলতে, কিন্তু কালাম্মা তার কথা শোনে না। সে দরজা খুলে বাইরে যায়, তবে এবার ঠিকঠাক মতো ফিরেও আসে। সে বারবার স্বপ্নাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। স্বপ্না পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকে এবং দেখতে থাকে যে কেউ আছে কিনা। এরপর সে জানালার সামনে যায় এবং তার পেছন পেছন কালাম্মাও সেখানে যায়। তখনই তারা সেই ভয়ানক দৃশ্যটি দেখতে পায়। বাইরে দারোয়ান আনোয়ারের মৃতদেহ পড়ে আছে। এটা দেখে তারা দুজনই প্রচন্ড ভয় পেয়ে যায়। স্বপ্না পুলিশ স্টেশনে কল করে। পুলিশ তাদের দরজা বন্ধ করে বসে থাকতে বলে এবং জানায় তারা 10 মিনিটের ভেতর সেখানে আসছে। এমন সময় ঘরের বাতি নিভে যায়, ঠিক স্বপ্নের মতো করে। কালাম্মা বলে তারা হলে যেতে পারে, সেখানে বাতি আছে। হলে গেলে দেখা যায় সেই খুনিটি সেখানেই বসে আছে। তারা দুজন ছুটে বাইরের ঘরে আসে এবং দেখতে পায় সেখানে আগুন জ্বলছে। কালাম্মা স্বপ্নাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তখনই খুনি সেখানে চলে আসে এবং প্রথম সুযোগেই সে কালাম্মাকে মেরে ফেলে। স্বপ্না এতে করে প্রচন্ড আতঙ্কিত হয়ে হুইল চেয়ার নিয়ে ছুটতে থাকে। খুনি তাকে মেঝেতে ফেলে দেয়। তাকে তলোয়ার দিয়ে মারতে যাবে, ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে। পুলিশ জানালা দিয়ে গুলি করে সেই খুনিকে মেঝেতে ফেলে দেয় এবং ভেতরে চলে আসে। তারা স্বপ্নাকে নিয়ে আবারও বাইরে যায়, কারণ আগুনের ধোঁয়ায় ভেতরে থাকা যাচ্ছিল না। বাইরে যাওয়ার সময় তারা দেখতে পায় কালাম্মা এবং খুনির দেহ পড়ে আছে। বাইরে গিয়ে পুলিশ অ্যাম্বুলেন্স ডাকে এবং চারপাশটা তদন্ত করে দেখতে থাকে। এমন সময় স্বপ্না বাড়ির ভেতরে শব্দ শোনে এবং চিৎকার করে পুলিশদের ডাকে। সে পুলিশকে বলে খুনি এখনো বেঁচে আছে, সে ভেতরে শব্দ শুনেছে। কথা শুনে তারা ভেতরে যায় চেক করতে, কিন্তু ভেতরে গিয়েই তারা দেখতে পায় খুনির দেহটি গায়েব হয়ে গিয়েছে। ফলে সিনিয়র অফিসার অনেকটা ঘাবড়ে যায় এবং দ্রুত চন্দ্র নামের আরেকজন অফিসারকে বলে স্বপ্নাকে নিয়ে পুলিশ স্টেশনে যেতে। তারা তাকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল। এমন সময় স্বপ্না পেছনের দিকে তাকায়। সে সেখানে ওই খুনিকে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখতে পায়। তবে সেখানে একজন নয়, বরং তিনটা খুনি ছিল, যাদের একজনের হাতে তো একটা কাটা মাথাও ছিল। খুনিরা এখানে হেসে স্বপ্নাকে বিদায় জানায়, যা দেখে স্বপ্না ঘাবড়ে যায়। সে বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সে পুলিশদেরকে গাড়ি থামাতে বলে, কিন্তু তারা গাড়ি থামানোর আগেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়, যার ফলে স্বপ্না এবারও মারা যায়। প্রচন্ড আতঙ্কের সাথে তার আবারও ঘুম ভাঙে। ঘড়িতে বেজে ওঠে 11টার অ্যালার্ম, অর্থাৎ আবারও একই ঘটনা ঘটতে চলেছে। স্বপ্না একটি টাইম লুপে আটকে গিয়েছে, আর এই টাইম লুপ থেকে বের হতে হলে তাকে ওই খুনিকে হত্যা করতে হবে। আর এবারই তার হাতে শেষ সুযোগ, কেননা তার হাতের যে স্থানে 3টি ট্যাটু ছিল সেখানে এখন একটা আছে। অর্থাৎ তার কাছে 3টা লাইফ ছিল, যার মধ্যে থেকে 2টো লাইফ অলরেডি চলে গিয়েছে। গেমের মতোই তার জীবনে এখন আর একটাই লাইফ আছে, অর্থাৎ একটাই সুযোগ আছে নিজেকে বাঁচানোর। এটা বুঝতে পেরে সে তখনই পুলিশকে ফোন করে আসতে বলে এবং এবার সে একটি শর্টকাট রাস্তা বলে দেয়, যাতে করে পুলিশ 10 মিনিটের পরিবর্তে 5 মিনিটেই সেখানে চলে আসতে পারে। স্বপ্না কালাম্মাকে ডেকে বলে হয়তোবা পুলিশ তাদেরকে বাঁচাতে পারবে, হয়তোবা পারবে না। এটা তাদের হাতে শেষ সুযোগ। আমরুথাও 3টা সুযোগ পেয়েছিল ক্যান্সারের হাত থেকে বাঁচার জন্য। আমরুথার মতো স্বপ্নাও লড়াই করতে চায়। আগের বার 31শে ডিসেম্বর যখন তার সাথে দুর্ঘটনা ঘটে, তখন সে লড়াই করেনি, আর এ কারণেই তার হার হয়েছে। এবার আর তা হতে দেওয়া যাবে না, অন্তত সে চেষ্টা করতে চায়। এজন্যই সে এবং কালাম্মা মিলে প্রস্তুত হয়। খুনি যখন তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়, কালাম্মা পেট্রোলের বোতল নিয়ে ছাদে চলে যায় এবং খুনির গায়ে পেট্রোল ঢেলে দেয়। স্বপ্না জানালা দিয়ে একটি জ্বলন্ত মোমবাতি খুনির দিকে ছুড়ে দেয়। খুনির গায়ে আগুন ধরে যায়, যার ফলে সে সেখানেই মারা যায়। এ সময় পুলিশও সেখানে চলে আসে। তবে স্বপ্না তো জানতো যে এখানেই সবকিছু শেষ নয়, কেননা খুনি তো 3 জন। আর এই ব্যাপারটা সে পুলিশদেরকেও বোঝানোর চেষ্টা করে। তবে পুলিশ তাদেরকে ভেতরে যেতে বলে। ভেতরে গিয়ে স্বপ্না এবং কালাম্মা হতভম্ব হয়ে যায়, কেননা খুনি সেখানেই ছিল। খুনি তাদেরকে মারতে যাবে, এমন সময় কালাম্মা খুনির পায়ে ছুরি ঢুকিয়ে দেয় এবং স্বপ্না তার স্ট্রেচার দিয়ে খুনির মাথায় আঘাত করতে থাকে। এই সময় সে খুনিকে মেরে ফেলতে সমর্থ হয়, কিন্তু এখানেই শেষ নয়। দোতলার সিঁড়ি দিয়ে আরো একজন খুনি নেমে আসে। খুনি তাকে আঘাত করতে যাবে, ঠিক তখনই স্বপ্না তার হাতের ট্যাটু খুনির সামনে ধরে। তখন খুনি ছিটকে সরে যায়, যেন আমরুথাই খুনিকে আঘাত করেছে।
খুনি যখন দ্বিধায় পড়ে যায় তখন সুযোগ পেয়ে স্বপ্না তাকে মেরে ফেলে। এই খুনিটি শেষ হওয়ার সাথে সাথে সবগুলো খুনির সমাপ্তি ঘটে। আসলে যেমনটা তার কাছে 3টা লাইফ লাইন অর্থাৎ 3টি সুযোগ ছিল, তেমন খুনিও 3জন ছিল। 3জন খুনি শেষ হওয়ার সাথে সাথেই স্বপ্নার বিপদ শেষ হয়ে যায়। কালাম্মাও তখন বেঁচে ছিল। আর এই ভয়ানক গেমটি এভাবেই হাই স্কোর নিয়ে শেষ হয়। হয়তোবা এটা একটা গেম ছিল যেটা স্বপ্না ডিজাইন করেছিল, কেননা সে একজন গেম ডেভেলপার ছিল এবং সে একটি গেম বানাতে চাইছিল। যখন সে আমৃথার গল্প শোনে তখন সে হয়তোবা নিজের মাইন্ডে এই গেমটি বানিয়ে ফেলে এবং নিজেকেই এই গেমের একটি ক্যারেক্টার মনে করতে থাকে। আর যদি এমনটি না হয় তাহলে হয়তোবা বাস্তব জীবনেই স্বপ্নার সাথে এমন কিছু ঘটেছিল। আপনাদের কি মনে হয়, এটা কি সত্যিই গেম ছিল নাকি বাস্তব জীবন? আপনারা যা মনে করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।